নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। এই ভিডিওটার মাধ্যমে আমি বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে অনুরোধ করছি যে আপনারা যেমন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে স্বাস্থ্য ব্যবস্থার উপরে বিশেষ নজর দিয়েছেন, ঠিক তেমনিভাবেই আমি একজন প্রধান শিক্ষক হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই। সেটি হচ্ছে, আপনারা স্বাস্থ্য যেমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থাটা তাও কিছুটা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যদি আপনারা নজর না দেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতি, তাহলে কিন্তু যে অবস্থাটা আগেও ছিল সেই অবস্থাটাই তৈরি হবে। 2009-এ আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরির মাধ্যমে কিন্তু আমাদের ভারতবর্ষের ছেলে মেয়েদের কোমর অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। কেমনভাবে? কারণ আপনারা কি করেছেন, কোনো একটা বাচ্চা বলা হয়েছে যে বয়স অনুযায়ী শ্রেণীতে ভর্তি হবে। কোনো একটা বাচ্চা যদি কখনও বিদ্যালয়ে মুখীও না হয়ে থাকে, তাহলে কোনো বাচ্চা যদি 13 বছর বয়সে ভর্তি হতে চায়, তাহলে তাকে 7-এ ভর্তি নিতে হবে। কোনো বাচ্চা যদি 11 বছর বয়সে ভর্তি হতে চায়, তাকে 5-এ নিতে হবে, হয় সে হয়তো 1, 2, 3, 4 পড়েই নি। যাই হোক, অত্যন্ত ফল্টি পলিসি। যদি সম্ভব হয় আপনারা এটাকে সংশোধন করুন। আমি জানি যে ইউনাইটেড নেশনসে আমাদের যদি দেখাতে হয় যে রিপোর্ট, এবং বিশ্বের সামনে যদি আমাদের দেখাতে হয় যে ভারতবর্ষের শিক্ষার হার কী, সেখানে আমাদের হার অনেক এমনিতেই এখনই লজ্জাজনক অবস্থায় রয়েছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলিতে এখন আমাদের শিক্ষার হার যেখানে 100% রয়েছে, সেখানে আমাদের শিক্ষার হার কত মেরে কেটে 74%, তাও তার মধ্যে জল মিশিয়ে 74%। মানে আমাদের ভারতবর্ষে পড়তে জানে না কত 26%। তো 26% যদি পড়তে না জানে, 26% মানে সরাসরি আপনি ধরে নিন বর্তমানে যদি 147 কোটি লোক হয়, তার মধ্যে 30 থেকে 35 কোটি লোকজন ABCD অ আ ক খ কিছুই জানে না। আর আমি তার সাথে এটাও জানি যে প্রতিদিন যদি ভারতবর্ষে 60,000 শিশু জন্মগ্রহণ করে, সেখানে হয়তো ধরুন 25-26 হাজার লোকজন মারা যায়, তাহলে 35,000 শিশু মানে প্রত্যেক দিন আমাদের ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করছে। তো এদেরকে যদি ক্লাসরুমে অ্যাকোমোডেট করাতে হয়, তাহলে আমাদের হয়তো প্রত্যেক দিনে 200-300টা করে ক্লাসরুম অ্যালট করতে হবে বা স্থাপন করতে হবে। সেটা কোনো ভারতবর্ষ কেন, পৃথিবীর কোনো দেশের কোনো রাজ্য বা কোনো কেন্দ্রের সরকারের পক্ষেই সম্ভব নয়। তাহলে সেটার জন্য আমি বরং আলাদা বলবো যে কীভাবে আমাদের এডুকেশনটাকে, বয়স্ক শিক্ষা ব্যবস্থা যে আগে ছিল, CPM-এর সময় চালু হয়েছিল পশ্চিমবঙ্গে, সেরকম করে যদিও ওর মধ্যে পুরো জল মিশিয়ে করা হয়েছিল, তবুও আমি বলবো ওরকম একটা শিক্ষা ব্যবস্থা চালু করা যেতে পারে। যারা অন্ততপক্ষে পড়াশোনা জানে না, একেবারেই নিরক্ষর, তাদের যদি শিক্ষার আলোয় না নিয়ে আসেন, তাহলে কিন্তু তারা ভুল কাজ করবে, তারা অন্যায় কাজ করবে। কারণ তারা তো জানেই না কোনটা, দে ক্যানট ডিফারেন্সিয়েট মানে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা আইনসঙ্গত, কোনো কোনটা বেআইনি। আপনারা দেখুন না, রাজনীতিবিদরাই কেমনভাবে কথা বলছে, কেমনভাবে আচরণ করছে, কেমনভাবে চালচলন করছে। তারা অনেকেই সংবিধান জানে না। আমরা জানলেও সংবিধানের হয়তো আমরা অধিকারগুলি জানি, সবচেয়ে বেশি আমাদের ভারতবর্ষের লোকেরা জানে, বিশেষ করে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। আরে বাবা, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার সাথে সাথে যে আমাদের রিজনেবল রেস্ট্রিকশনস আছে বা যুক্তিসঙ্গত বাধানিষেধ আছে, সেইগুলি আমরা কজনা জানি? ভারতবর্ষের নাগরিকদের আমার মনে হয় না যে 20% লোক আমাদের কর্তব্য সম্পর্কে জানে। তাহলে 20% মানুষ যদি আমাদের কর্তব্য সম্পর্কে না জানে, সংবিধানে যেটা বর্ণনা করা হয়েছে, তাহলে আমরা কি করে আমাদের কর্তব্য সাধন করব? কি করে আমরা আমাদের সঠিক আচরণ করব, সংবিধান সম্মতভাবে আচরণ করতে পারবো? বলতে পারেন আপনি? আপনি জল দিন না কেন, আপনি প্রলেপ দিন না কেন, আপনি ভালো ভালো কথা বলুন না কেন? যাই হোক, পশ্চিমবঙ্গ, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের উপরে আজকে ফোকাস করতে চাই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি অনুরোধ করেছি সরকারকে এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে আপনি কয়েকজন মন্ত্রীকে শপথ নিয়েছেন, আপনার সাথে মোট 6 জন মন্ত্রী একসাথে তারা শপথ নিয়েছে, তারা বিভিন্ন দপ্তরও পেয়েছে। কেন আপনি শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আসছেন না? কেন আপনি না শুধু বলবো শিক্ষামন্ত্রীকে কেন আপনি এখনও আপনাদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে বা পরিকল্পনা আছে। স্বাস্থ্যমন্ত্রী শোনা যাচ্ছে
সঞ্জীব সান্যালবাবু আসবেন। আমি দেখেছি ওনাকে স্বপন দাশগুপ্তার একটা অনুষ্ঠানে, ওনার পরিচালনায়, খোলা হওয়ার পরিচালনায় একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি সম্প্রতি সঞ্জীব সান্যালবাবু এবং তো ওনার সম্পর্কে আমি জানি, এবং যারা পশ্চিমবঙ্গের পণ্ডিত তারা সকলেই জানেন সঞ্জীব সান্যাল কে এবং কী করেন, ওনার যোগ্যতা, ওনার পড়াশোনা, ওনার যে ইনোভেটিভ কাজকর্ম সেই সম্পর্কে অবহিত রয়েছে ভারতবর্ষের লোকজন। সেই সম্পর্কে কোনো কথা নেই। কথা হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষার হালকে ধরতে গেলে যদি ফেরাতে হয়, তাহলে আপনাকে প্রথমেই শিক্ষামন্ত্রীকে নিয়োগ করতে হবে। শিক্ষামন্ত্রী আপনি একটা দপ্তর বন্টন করুন, এবং তার জন্য আমার মনে হয় আমি দেখুন একদমই ইম্পার্শিয়ালি বলছি, শুধু পশ্চিমবঙ্গের আমাদের ছেলে মেয়েদের ভালোর জন্য এবং আমার রাজ্যের উন্নয়নের জন্য শুধু আমি এই কথাটি বলছি। স্বপন দাশগুপ্তা ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। স্বপন দাশগুপ্তাকে 2016 সালে আপনারাই, মানে কেন্দ্রের সরকার, আপনারাই, মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু ওনাকে রাজ্যসভায় নিয়ে গেছিলেন। কেন না, লিটারেচার এবং এডুকেশনে ওনার কন্ট্রিবিউশনের জন্য। উনি ভারতবর্ষে, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছে যে আমি ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট পেইড কলামনিস্ট। তো উনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অত ভালো এবং পণ্ডিত মানুষ উনি, এবং উনি আমাদের যখন শিক্ষা ব্যবস্থা, এডুকেশন পলিসিটা তৈরি হয়, পলিসি তৈরি হওয়ার আগে উনি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের প্রধান ছিলেন। সেখানে সৌভাগ্যক্রমে আমারও থাকার সুযোগ হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন কয়েকশো অধ্যাপকদের সাথে। তো সেখানে আমরা আলোচনা করেছি। তো আপনারা দেখেছেন, আপনারা জানেন, আমাকে যারা জানেন তারা জানেন যে আমি একটা বইও করেছিলাম এর উপরে ভিত্তি করে, ন্যাশনাল এডুকেশন পলিসি, দ্য কি টু ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। সেটা 2020 সালে শেষের দিকে কিংবা 2021 সালে প্রকাশ করেছিলাম। বইটা এখনও বিক্রি হচ্ছে। এবং যাই হোক, ন্যাশনাল এডুকেশন পলিসির উপর আমার ন্যাশনাল এডুকেশন পলিসিটা পুরো পড়া আছে, আমি একাধিকবার পড়েছি। তো স্বপন দাশগুপ্তা যেটা জানেন এডুকেশন পলিসি, ভারতবর্ষের এডুকেশন পলিসি, বিশ্বের এডুকেশন পলিসি, এবং আমাদের এই ভারতবর্ষের যে এডুকেশন সিস্টেমটা চালু হয়েছে 1992 সালের পরে, মানে 86টা সংশোধন হয়ে 92-এর পরে যে এডুকেশন পলিসি এইটা এত বছর পরে তৈরি হয়েছে, সেটা উনি একদম ডিরেক্টলি ইনভলভ ছিলেন। তো উনি খুবই ভালো জানেন। ওনাকে যদি নিয়োগ করেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, সত্যি বিশ্বাস করুন, সত্যি ভালো হবে, এবং হবেই, আমার দৃঢ় বিশ্বাস। আমি একজন সাধারণ গবেষক, আমি দীর্ঘ 25 বছর ধরে গবেষণা করছি। আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে বলছি, বিশ্বাস করুন, আপনারা রাজনৈতিকবিদরা আপনাদের যা হিসাব, ডাইনে বায়ে যা হিসাব হয়ে থাকুক, যে যা মনে করুক, যদি রাজ্যের ভালো চান, যদি দেশের ভালো চান, দেশের ভালো মানে পশ্চিমবঙ্গের ভালো না হলে হবে না। পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি পীঠস্থান, সেই শিক্ষা সংস্কৃতির পীঠস্থান থেকে কিন্তু গত 50 বছরে বামফ্রন্টের আমলে ইংরাজিটাকে তুলে দিয়ে আমাদের কোমর ভেঙে দিয়েছে। আর মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা ব্যবস্থাটা মাথায় মেরে একদম মাথার ঘিলু বের করে দিয়েছে, অর্থাৎ আমরা একদম শেষ করে দিয়েছি। তারপরে পেটের মধ্যে চাকু মেরে, মানে শিক্ষা ব্যবস্থাটার ভিতরে গুলিয়ে একেবারে আপনার নাড়ি ভুঁড়ি বের করে দিয়েছে। মাথার ঘিলু যেমন বের করে দিয়েছে, নাড়ি ভুঁড়ি বের করে দিয়েছে। এখন সে একটা, এটা মানে মৃতপ্রায় শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মৃতপ্রায়। কেন আমি বলছি মৃতপ্রায়? কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি বলছি, আমি দেখেছি গত 11 বছরের প্রধান শিক্ষক এবং তার আগে সহশিক্ষক হিসেবে যে কাজ করেছি, সেখানে দেখেছি যে এখন যেগুলি বিশেষ করে আমি গত 15 বছরে যে সমস্যাটা বলছি, সেইখানে তো শিক্ষায় একদম সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেল। সেই রাজনীতিকরণে এমন অবস্থা হয়ে গেল যে প্রথমে যখন নির্বাচন হতো সিপিএমের সময়, তখন এত রক্তাক্ত, এত মারামারি গণ্ডগোল হতো। সেই জন্য আমি পশ্চিমবঙ্গের কয়েকটা বই পশ্চিমবঙ্গের উপরে যখন গবেষণা করেছিলাম, প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস 2008-এ লিখেছি। তারপরে পশ্চিমবঙ্গের উপরে 2010-এ লিখেছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দ্য ইস্যুজ অ্যান্ড কনস্ট্রেন্টস অফ ডেভেলপমেন্ট। সেই বইটাতেও আমি আলোচনা করেছি। পরবর্তীকালেও শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যেখানে বিভিন্ন আর্টিকেলে এবং বিভিন্ন ম্যাগাজিনে বা বিভিন্ন বইপত্রে আমি নিজে লিখেছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কী সমস্যা, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় সমস্যাগুলি আপনারা সকলেই জানেন। সমস্যাগুলি সম্পর্কে আমাকে আর বলতে হবে না, আপনি সমস্যাগুলি জানেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি জানি না, আপনি যেহেতু রাজনীতি নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, স্বাভাবিক, ওইটাই আপনাদের কাজ। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা একদম এডুকেশনের ভিতরে কি আছে এবং সেটা কি করে সমাধান করা যায়, সেইটা কিন্তু স্বপন দাশগুপ্তা বেস্ট জানে। আমি জানি আমলারা করবে, কিন্তু আমলারাও কখনো তো অতটা পড়াশোনা করেনি। আমলারা তো তাদের পড়তে হবে, কিন্তু স্বপন দাশগুপ্তা অলরেডি নোজ what is there written in the এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ঠিক আছে, তাহলে উনি যদি জানেন, ওটাকে আপনারা দেখতে পারেন। প্লিজ আপনারা নিয়োগ করুন, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা স্বপন দাশগুপ্তাকে নিয়োগ করুন, আপনারা স্বপন দাশগুপ্তাকে দায়িত্ব দিন, দেখবেন পশ্চিমবঙ্গের শিক্ষার হাল ফিরে যাবে। ডক্টর শঙ্কর দাশগুপ্তাকে, শঙ্কর ঘোষের কথা শুনছি, উনিও ভালো মানুষ, পিএইচডি করা ছেলে, ভালো, ঠিক আছে, কিন্তু অল্প বয়সের ছেলে তো, আর উনি ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে জানি না, ওনাকে হয়তো পড়তে হবে, ঠিক আছে। কিন্তু স্বপন দাশগুপ্তা প্রুভেন,
প্রুভেন, তারপর কেন্দ্র সরকার ওনাকে সার্টিফিকেট দিয়েই ওনাকে পুরস্কার দিয়েছে, ওনাকে রাজ্যসভায় নিয়ে গেছে। তাহলে যাই হোক, তো পশ্চিমবঙ্গের কী প্রবলেম আছে সেটা বলছি না। তাহলে পশ্চিমবঙ্গের হাল ফেরাতে প্রথমেই আপনি যেটা একজন মন্ত্রী নিয়োগ করুন। আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা সংক্রান্ত যত সমস্ত কেস আছে, কোর্ট কেস রয়েছে, এর মধ্যে অনেক টিচার আছে যারা রিটায়ার করবে, যাদের কোর্ট কেস আছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে না, হাইকোর্টে কেসগুলি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। কেন? কারণ নতুন মন্ত্রিসভা তৈরি হবে, নতুন মন্ত্রিসভা হবার পরে নতুন করে উকিলদের নাম যাবে গভর্নমেন্ট লিডারের নাম যাওয়ার পরে তারপরে পার্টি থেকে, তারপরে রাজ্যপালের কাছে, সরকারের তরফ থেকে রাজ্যপালের কাছে, রাজ্যপাল থেকে অ্যাপ্রুভ হবে, তারপরে সেটাকে গেজেট নোটিফিকেশান হবে, তারপরে এসে ওটা হবে, তারপরে এসে সেটা মানে গভর্নমেন্ট প্লিডার তৈরি হবে। তো এখন গভর্নমেন্টের কোনো প্লিডার নেই হাইকোর্টে। তো গভর্নমেন্টের প্লিডার যদি না থাকে, তাহলে বলুন তো, আইনমন্ত্রী যদি না থাকে, তাহলে এই কাজগুলি কে করবে? তাহলে পেন্ডিং হয়ে রয়েছে। মাস্টারমশাইদের মাস্টারমশাইদের এবং শিক্ষক শিক্ষিকা এদের, তারপরে শিক্ষাকর্মী এদের যে সমস্ত কেসগুলি রয়েছে সেগুলি পেন্ডিং রয়েছে। এর মধ্যে অসংখ্য কয়েকশো টিচার রিটায়ার করবে, তাহলে তাদের কেসগুলি তাদের কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে, তাদের কিন্তু কেসগুলি পিছিয়ে যাচ্ছে। এটা শুধু আপনার মাথায় নিয়ে আসার জন্য বা আপনার মাথায় দেওয়ার জন্য শুধু আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তারপরে আপনি দেখুন পশ্চিমবঙ্গের, তাহলে আইনমন্ত্রী তৈরি করতে হবে, গভর্নমেন্ট লিডারদের নিয়োগ করতে হবে ইমিডিয়েটলি হাইকোর্টে। গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা গভর্নমেন্ট লিডার থাকেন, সেই গভর্নমেন্ট লিডারদের নিয়োগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি কী করবেন? সবার প্রথমে একজন শিক্ষামন্ত্রী নিয়োগ করুন। আবার বলছি, স্বপন দাশগুপ্তা ইজ দ্য বেস্ট পারসন। ইমিডিয়েটলি আপনি করে দেন। আমার মনে হয় না প্রধানমন্ত্রীজি এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার মিস্টার অমিত শাহজি করবেন, মানে করবেন না। কারণ স্বপন দাশগুপ্তাকে অমিত শাহজিও ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এস জয়শঙ্করজিও ভালোবাসেন, সবাই রেসপেক্ট করেন। কারণ বলে না যে বিদ্যান সর্বত্র পূজ্যতে, স্বদেশে পূজ্যতে রাজা, কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যতে। তো উনি হচ্ছে বিদ্যান, উনি সর্বত্র সারা পৃথিবীতে পূজিত হন, কারণ ওনার বিদ্যা এবং ওনার জ্ঞানের জন্য। ঠিক আছে, সেটা আমরা জানি এবং আপনারাও জানেন। আরও ভালো করে স্টাডি করলে আপনারা আরও জানতে পারবেন এবং আপনাদের সকলের ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে, তাই না? তাহলে ইমিডিয়েটলি আপনাকে শিক্ষামন্ত্রী নিয়োগ করতে হবে। শিক্ষামন্ত্রী নিয়োগ করে প্রথমেই কাজ হবে যে ডিআই অফিসে অলরেডি আপনার ভ্যাকান্সি কোথায় কী আছে সেইগুলি লিস্ট আছে, সেই ধরে আপনি ইমিডিয়েটলি টিচার রিক্রুটমেন্ট করুন। যদি ক্লাস টিচার না থাকে, আপনি বলুন তো, বাংলার টিচার ভূগোল পড়াতে পারবে? বাংলার টিচার কি আপনার, তাও তো নয় না 5 থেকে 10 অবধি কোনো রকমে করলো, বাংলার টিচার তো আপনার অঙ্কটা করাতে পারবে না, বাংলার টিচার আপনার ফিজিক্যাল সায়েন্সটা পড়াতে পারবে না, কেমিস্ট্রিটা পড়াতে পারবে না। এইগুলি প্লিজ বুঝুন এবং ইমিডিয়েটলি আপনারা শিক্ষক যে ভ্যাকান্সি আছে, আপনারা দয়া করে আপনারা যে সমস্ত স্কুলে শিক্ষক নেই, সেই স্কুলে নিয়োগ করে শিক্ষক ইমিডিয়েটলি দিন। আপনারা জানেন কত স্কুলে টিআইসি দিয়ে চলছে, আর টিআইসি মানে সবসময় যে সমস্ত টিচার আছে তাদের সাথে একটা মিলিঝুলি থাকে। সেই জন্যে আমি আপনাদের অনুরোধ করব যে আপনি হেডমাস্টারমশাই নিয়োগ করুন, এবং ডিফ্যাক্টো কি হতো, ম্যানেজিং কমিটি ছিল, ম্যানেজিং কমিটি কোনো সময় যারা ট্রুয়েন্ট টিচার, যারা ক্লাস করে না, যারা দেরি করে আসে, যারা ফাঁকি মারে, যারা ক্লাসে গিয়ে চুপ করে বিবেকানন্দের মতো এরকম করে 40টা মিনিট বসে রয়েছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি কিছু বলতে যান, তাহলে সে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক দলের ঘনিষ্ঠ, এবং তার ফলে রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হওয়ার ফলে তাকে কিছু বলা যায় না। সে প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলরের ধরার ছোঁয়ার বাইরে। আপনি জানেন, আমি শুনেছি বিদ্যুৎ চক্রবর্তী যখন ভাইস চ্যান্সেলর ছিলেন শান্তিনিকেতন ইউনিভার্সিটি, বিশ্বভারতী বোলপুর ইউনিভার্সিটিতে, উনি তখন কি করেছেন, উনি দেখছেন যে উনি স্টেশনে এসে দেখেছেন যে কোনো টিচার ট্রেনে করে চলে যাচ্ছে। উনি জিজ্ঞেস করেছেন যে আপনি কি ছুটি নিয়ে এসেছেন? টিচাররা ছুটি না নিয়ে লিভে বাড়িতে চলে আসছে। আপনি ভাবতে পারেন কত টাকা দুর্নীতি হয়েছে। একটা পোস্ট, যেখানে একটা পোস্ট সেখানে 3টে পোস্ট নিয়োগ করে নিয়েছে। এইগুলি এরকম অনেক দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতিগুলি বিদ্যুৎ চক্রবর্তী মাননীয় ভাইস চ্যান্সেলর ধরেছিলেন, সেই জন্য উনি সকলের বিরাগভাজন হলেন। তো
এইবার ওনাকে দায়িত্ব দিতে হবে। তেমনিভাবে আমি বলবো প্রধান শিক্ষকদের, প্রিন্সিপালদের আপনি দায়িত্ব দিন এবং তাদেরকে রেসপন্সিবল করুন। রেসপন্সিবল আছে, আমার আইনে আছে, কিন্তু আমরা কিছু করতে পারি না। প্রধান শিক্ষক এবং আমাদের প্রিন্সিপালরা আমাদের যা বন্ধুবান্ধব আছে ওরা কিছু করতে পারছে না মানে তারা কিছু আইন, যেটা সরকারি আইন আছে, ইমপ্লিমেন্ট করতে গেলে টিচারদের বিরাগভাজন হবে না। এবার টিচারদের যদি বিরাগভাজন হন তাহলে কী করবেন? তাহলে টিচাররা বলছে আমি মিড ডে মিলের ওটা দেখবো না, আমি তাহলে কন্যাশ্রীর কাগজটা ওটা করবো না, আমি তাহলে শিক্ষাশ্রীটা করব না। এর ফলে একটা অশুভ আদাত বা বাধ্যতামূলকভাবে প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের প্রধান বা কলেজের প্রধানরা টিচারদের উপরে নির্ভরশীল হতে বাধ্য হয়। তাহলে যদি অ্যাডমিনিস্ট্রেটরের মতন আপনি করে দিন, এখন ডিডিও করেছেন সেটা খুব ভালো, খুবই ভালো, কিন্তু ডিডিওরা কোনো দিন এসআই অফিস, আমি এত বছর ধরে দেখলাম কোনো সময় ইন্সপেকশনের জন্য এসআইরা আসেন না। ডিডিওরা আমি একজন ডিআই সাহেবের সাথে কথা বলছিলাম, যিনি এখনও কর্মরত রয়েছেন। উনি বলছেন যে অস্তামশাই দেখুন, আমার হাজার ইচ্ছে থাকলেও আমি আমার জেলায় আমি স্কুল ভিজিট করতে পারছি না, কারণ না আছে তার ভেহিকেল, না আছে তার সময়, না আছে তার ইনস্ট্রুমেন্ট, না আছে তার উপায়, না না এত তার কাজের চাপ এবং এমন তার সিস্টেম করে রেখেছে। তাহলে তাদেরকে ডিআইদের একটা করে গাড়ি দিন। আপনি ডিস্ট্রিক্টের অন্যান্য অফিসারদের গাড়ি দিচ্ছেন কেন? ডিআই সাহেবের একটা পার্সোনাল একটা মানে অফিসিয়াল একটা গাড়ি থাকবে না, যে এবং তার তেলও সেটা যথেচ্ছভাবে খরচ করতে পারবে। ডিআই সাহেব যদি ইন্সপেকশন না করে, এসআই ম্যাডামরা বা এসআই সাহেবরা যদি বিদ্যালয়ে নিয়মিত ভিজিট না করে এবং টিচারদের সাথে কথা না বলে, তাদের অভাব অভিযোগ না শোনে, তাহলে কী করে চলবে? তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আপনি টিচার নিয়োগ করুন, নাম্বার 1, টিচার নিয়োগ করে তারপরে, এবং শুধু ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার নয়, সাবজেক্ট টিচার নিয়োগ করি, তারপরেই আপনি প্রধান শিক্ষক নিয়োগ করুন। প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা নিয়োগ করে তাহলে কী হবে? অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক হয়ে যাবে এবং স্কুলের যে পাঠদানের বিষয় সেটা ঠিক হয়ে যাবে। আর যখনই ক্লাসে পড়ানোর মতন শিক্ষক শিক্ষিকা থাকবেন এবং ভালো টিচার রিক্রুটেড হবেন এবং তারা নিয়ম মেনে, সরকারি আইন মেনে কাজ করবে, তখন দেখবেন আর সমস্যা থাকবে না। আচ্ছা, একদম শুরু থেকে বলি, আমাদের কি বাজে সিস্টেম। এখন 10:35 স্কুলে আসতে হয়, সরকারি নিয়ম। 10:35 স্কুলের 10:35-এর মধ্যে এসে 10:40 আমাদের প্রেয়ার। 10:40 প্রেয়ার লাইনে যদি না থাকে, বলা হয়েছে যে তাদেরকে প্রধান শিক্ষক বলতে পারে বা প্রেয়ার লাইনে থাকা বাধ্যতামূলক। বলুন তো, আপনি আইন করে দিয়েছেন বাধ্যতামূলক থাকা, অথচ আপনি 11:10 অবধি করে দিচ্ছেন সময়, যে 11:10-এর পরে আসলে তবে তার অ্যাবসেন্ট। তাহলে 11:10-এর পরে আসে, এবার 11:10-এর আগে যদি আসে তাহলে তাকে লেট মার্ক করতে পারেন। তো লেট মার্ক করলে 3টে লেট মার্ক করলে একটা করে এমএল। এবার দেখা যাচ্ছে সে ওই লেট মার্কের সময় 10:50 আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, 10:50 থেকে 11টার মধ্যে টিচার আসছে স্কুলে। দিনের পর দিন আপনি অনুরোধ করে বললেও হচ্ছে না, আপনি ভালো করে বললেও হচ্ছে না, আপনি শোকজ করলেও হচ্ছে না। ম্যানেজিং কমিটিকে বললে প্রেসিডেন্ট বলছে কম্প্রোমাইজ করেছিলেন, কোনো গণ্ডগোলে যাবেন না। তাহলে এই রকম করে যদি চলে, তাহলে প্রধান শিক্ষকদের যদি আপনি দায়িত্ব না দেন এবং প্রধান শিক্ষককে যদি আপনি মুখ্যমন্ত্রী হয়ে আপনি যদি সমস্ত দায়িত্ব নিতে পারেন এবং সমস্ত আপনার হাতে যদি ক্ষমতা থাকে কাউকে বের করে দেওয়ার বা কাউকে সাসপেন্ড করার, কেন তাহলে প্রধান শিক্ষকের থাকবে না? কেন তাহলে এসডিও সাহেবের থাকবে না? কেন তাহলে বিডিওদের থাকবে না? কেন তাহলে প্রিন্সিপালদের থাকবে না? আপনি বলতে পারেন? এটা কেন ডিসক্রিমিনেশন নয় কি? আপনি করতে পারেন এরকম। তো সেম চলবে, ওই একই গড্ডালিকা প্রবাহে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা চলে যাবে। সরকার আসবে, সরকার যাবে, কেউ কাউকে মনেও রাখবে না। তারা নিজেদের জানি না কী করবে, তারা এরকমভাবে যেরকম চলছে তারা সেরকমভাবেই চলবে। কীরকম কিন্তু বিজেপি সরকার এসছে, এখন বিজেপি সরকার এসছে, এটা সরকারটা বিজেপি সরকার এবং এই সরকারের কাছে প্রত্যাশা জনগণের অনেক। এবং কেন্দ্রে যে প্রধানমন্ত্রীটি আছেন উনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। এমনি মানুষের মুখ দেখে জনপ্রিয়তা পাওয়া যায় না, তার কাজে, তার ব্যবহারে, তার 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 আচরণে, তার পলিসিতে কী করে তার ডেভেলপমেন্ট করলো, সেই সবের উপরে নির্ভর করে তার জনপ্রিয়তা। তো এই সবের উপরে ভিত্তি করে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং হেড অফ দ্য স্টেট। তাহলে আপনি হেড অফ দ্য স্টেট রাষ্ট্রপতি, ডিজিওর ডিফেক্টও বটে, কিন্তু অ্যাকচুয়ালি তো কাজ করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কারণ এটা মন্ত্রিসভা পরিচালিত সরকার, শাসন পার্লামেন্টারি ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে। তাহলে এই শাসন ব্যবস্থায় এরকম লোকরা রয়েছেন। তাহলে এবং সবসময় প্রধানমন্ত্রীকে দেখেছি এস জয়শঙ্কর একদম বেস্ট মানুষটাকে তুলে নিল ফরেন মিনিস্টার হিসেবে। তারপরে অশ্বিনী বৈষ্ণবজি বেস্ট আইটি প্রফেশনাল, ঠিক লোকটাকে নিয়ে এসে ওখানটা বসিয়ে দিল। তাহলে ফরেন মিনিস্ট্রি আপনি নির্মলা সীতারামন, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ইকোনমিস্ট, বাস ঠিক তাকে ধরে এনে ফিনান্সটা দিয়ে দিলেন। তাহলে আপনি রাজনাথ সিংজি এতদিন ধরে ডিফেন্স মিনিস্টার আছেন, ঠিক আপনি আপনার প্রিয় লোকটাকে নিয়ে এসে, অমিত শাহজিকে নিয়ে এসে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী করে দিলেন। তাহলে আপনি আপনার গুটি
গুটিটাকে সাজিয়ে নিলেন ঠিক মতনভাবে। ঠিক তেমনিভাবে আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব যে দয়া করে আপনিও আপনার গুটিটাকে সাজিয়ে নিন। সেই গুটি সাজাতে গেলে অনেকে হয়তো অনেক কথা বলতে পারে, অনেক কিছু হতে পারে, ফরগেট অল দোজ থিংস। আপনার প্রেরোগেটিভ, আপনি কাকে আপনি কোন পদ দেবেন, আপনি কাকে শিক্ষা দেবেন, কাকে অর্থ দেবেন, পার্টিতে নিশ্চয়ই কোনো অব্লিগেশন থাকবে, কিন্তু কেউ আমার মনে হয় যে কেউ অপোজ করবে না। আর ভয় নেই আপনার সুশান্ত কারণ উনি এত ভদ্র মানুষ, উনি কখনো মাথা তুলে কথা বলা মানে উনি প্রতিবাদ করা এবং দলের এগেনস্টে যাওয়া, কখনো বিদ্রোহী হয়ে ওঠা, এইসব কাজ উনি 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 করবেন না কখনো, আমি যতটুকু জানি, এবং করবেন না একেবারে, মানে কিছুতেই উনি করবেন। সেই জন্য মানে ওনার দিক থেকে থ্রেটেন একটা দলের মধ্যেও থাকে না যে একটা আমার চেয়ার নিয়ে একটা আমি থ্রেটেন্ড কিনা, কিন্তু উনি সেই থ্রেটেনিং জায়গায় সেই পজিশনে নেই, কারণ বিকজ হি ইজ রিয়েলি এ গুড ম্যান। তাহলে ওনাকে যদি শিক্ষামন্ত্রী করে তারপরে আপনি ওনার উপরে ভর করে আপনি শিক্ষা ব্যবস্থাটাকে চালু করেন। আপনি প্রধানমন্ত্রীজিকে আমাদের বিদেশ নিয়ে তো অত ভাবতে হয় না, কারণ ওখানে এস জয়শঙ্করজি আছে, তেমনি আপনি নিশ্চিন্তে নিরাপদে আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবেন, তাই না? তাহলে যাই হোক, তাহলে প্রধান শিক্ষকদের আপনি দায়িত্ব দিয়ে দিন, টিচার নিয়োগ করে নিন, এবং দেখুন ডিসিপ্লিনটা যেন বিদ্যালয়ে বজায় থাকে, শুধু ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের সকলের ডিসিপ্লিন যেন বজায় থাকে। আইসিটি যে কেন্দ্রগুলি আছে, অনেক বিদ্যালয়েই আছে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন, এবং সেই আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যে দপ্তরগুলি মানে সেন্টারগুলি রয়েছে স্কুলে, তাদের যে টিচার রয়েছে মানে তাদের ট্রেনিং দিয়ে আরেকটু উন্নত মানের তৈরি করুন, এবং তাদের যে সিলেবাসটা রয়েছে, তাদের ভিতরে যে সিস্টেমে রয়েছে, সেই সিস্টেমে পুরনো সিলেবাস রয়েছে, বর্তমানে নতুন সিলেবাস অনুযায়ী ডেটা বা মেটেরিয়াল সেইগুলি প্রয়োগ করাতে হবে, এবং টিচারদের আরও আইসিটি বেসড ক্লাস করাতে হবে। তারপরে আপনি কি করবেন, আপনি স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের জন্য, কেন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একটু বড় ঘরের বা ভালো ঘরের ছেলেমেয়েরা বাবা মা পাঠাবে, আপনি বলতে পারেন স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, বাথরুম, টয়লেট নোংরা হয়ে রয়েছে, আপনি একটা সুইপার, আপনার পার্মানেন্টলি সুইপার রাখার ব্যবস্থা করুন, কারণ অনেক সময় সুইপার পাওয়া যায় না, তারপরে সুইপারের অপ্রতুলতা রয়েছে। তা এর ফলে কি হচ্ছে, এর ফলে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, এই নোংরার মধ্যে। তারপরে মেয়েরা কী করবে, যখন ওদের মেনস্ট্রুয়েশন হয়, প্রবলেম হয়, 3 দিন 4 দিন করে বাচ্চারা আসছে না, আপনি কী বলবেন? কিছু তো আপনার বলার নেই, কারণ আপনার ওখানে চেঞ্জ করার জায়গা নেই। তারপরে বাচ্চারা স্যানিটারি ন্যাপকিনগুলি রাখবে কোথায়, সেগুলি রেখে তারপরে সেগুলো ডিসপোজ করবে কোথায়, এই সমস্যাগুলি রয়েছে। তারপরে ক্লাসে আপনি বিদ্যালয়ে একটা করে মেয়ে, যেখানে মেয়ে আছে, যদি মানে কোয়েড থাকে, সে কোয়েড থাকলেও মেয়েদের আলাদা ওদের টিফিনে বসার জন্য বা একসাথে বসার জন্য একটা কমন রুম, যেমন 11-12 ক্লাসের জন্য থাকে মেয়েদের একটা কমন রুম, তেমনি একটা কমন রুম থাকতে হবে প্রত্যেকটা বিদ্যালয়ে। একটা জিনিস চেষ্টা করুন, ছোট্ট একটা হেলথ সেন্টার, মানে ডেটল, তারপরে প্যারাসিটামল, এইসব অনেক স্কুলে নেই। তো এইসব নাকি ফান্ডও দিন, আপনি ফান্ডও দিন, বা এসআই অফিস থেকে যে মেডিসিনগুলি আসে, সেই পুরনো কৃমির ওষুধ দিন, তার সাথে সাথে এগুলিও দিন, তাহলে এগুলো ভালো হবে। তারপরে বিদ্যালয়ের ডিসিপ্লিন গেল, পাংচুয়ালিটি খুব বড় জিনিস। টিচারদের যদি পাংচুয়ালিটি না থাকে, আপনি তাহলে কী করে আপনি ভাবেন যে বাচ্চারা পাংচুয়াল হবে? বাচ্চারাও তেমনি হাই চপ্পল পরে, ইউনিফর্ম না পরে, বেল্ট না পরে, টাই না পরে চলে আসছে 10:30-11:15 সময়, প্রেয়ার হয়ে গেছে, তারপরে আসছে, তারা দেখছে টিচাররা ছুটতে আসছে। তো একদিন দুদিন দেরি হতে পারে, কিন্তু রোজ কী করে দেরি হয়, তাকে আপনি সাসপেন্ড করার ব্যবস্থা করুন, দেখবেন সমস্ত টিচাররা ঠিক সময় মতন আসছে। আমি দেখেছিলাম আগে যখন ঘাটালে স্কুল ওয়াইএসএস বিদ্যাপীঠে পড়াতাম, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, আগে যখন দূরে ছিলেন, বীরসিংহ থেকে আসতেন সাইকেলে করে, তখনও তিনি 5-10 মিনিট লেট করতেন, প্রেয়ার লাইনে থাকতেন না প্রত্যেক দিন। তারপরে উনি যখন ঘাটালে এসে বসবাস করা শুরু করলেন, তারপরেও আমি দেখেছি যে উনি ওই দেরি করে স্কুলে আসছেন। তো এটা অভ্যাস, এটা শুধু অভ্যাস, কারণ ডিসিপ্লিন নেই। একটা লোককে দেখুন তো, এখন মেট্রোতে বসে সিগারেট খাচ্ছে, কি পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, নেই। আপনি দেখুন তো নর্মাল ট্রেনে, আগে তো এটা দেখেছি আমরা, এটা তো অভ্যাস হয়ে গেছিলো মানুষের, একসাথে বসে তাস খেলবে আর বিড়ি সিগারেট খাবে, যা খুশি বলবে। তো এই যে সিস্টেম ডেভেলপমেন্ট করেছেন, শুধু সিস্টেমটা ডেভেলপমেন্ট করতে গেলে ওই উন্নত মেধা সম্পন্ন লোকের দরকার, উন্নত মেধা সম্পন্ন যারা অভিজ্ঞ, সেই সমস্ত লোকদের আপনাকে জায়গা, সঠিক জায়গা বলে না, ম্যানেজমেন্টে বলে রাইট ম্যান শুড বি প্লেসড ইন রাইট পজিশন। তো রাইট পজিশনে রাইট ম্যানকে রাখতে হবে, অনুরোধ করছি আপনি রাখুন। তারপরে ম্যানেজিং কমিটিতে আছে ডিডিও। এখন ম্যানেজিং কমিটিকে যেমন বলা হয়েছে, পাড়ার গুণী মানুষ, শিক্ষিত লোকজনকে নিয়ে আসুন, যারা প্রকৃতপক্ষে কাজ করেছে, যাদের গবেষণা আছে, যারা শিক্ষা, সাহিত্য, শিল্পে
কোনো দিক থেকে উন্নত তাদের সে করুন। ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেমন বলা রয়েছে তেমনিভাবে যে আপনার যে নেইবারহুড কমিউনিটিকে তাকে আরও ইনভলভ করতে হবে। তারপরে যে কমিউনিটি সেন্টারের কথা বলা রয়েছে সেই কমিউনিটি সেন্টার বিদ্যালয়ের মধ্যে তৈরি করতে হবে, প্রয়োজনে বিদ্যালয়গুলিকে মার্চ করে দিতে হবে। আর যদি পঠন পাঠন ঠিকঠাক হয় এবং সাবজেক্ট টিচার থাকে, কোয়ালিটি টিচার থাকে, তাহলে নিশ্চয়ই ইংরাজি মিডিয়ামে যে স্কুলগুলি আছে তার সাথে যদি আমাদের বাংলা মিডিয়ামে স্কুলের ফারাক না থাকে তাহলে তাহলে গার্জিয়ানরা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ছেড়ে বাংলা মিডিয়ামে তাদের বাচ্চাদের পাঠাবে। কারণ সেখানে যদি পড়াশোনা হচ্ছে না, বা কটা দিন পড়াশোনা হয় বলুন তো বিদ্যালয়ে? 210 দিন হওয়ার কথা, সে 210 দিন 215 দিন, তার মধ্যে থেকেও আবার জল, মানে আপনার 200 দিনও ক্লাস হয় না, 200 দিনও ক্লাস হয় না। তাহলে 200 দিনও যদি 365 দিনের মধ্যে ক্লাস না হয় তাহলে সেই স্কুল, তাহলে কেন বাচ্চারা আসবে, কেন গার্জিয়ানরা আসবে? যে আপনারা কাজ দিয়ে দিচ্ছেন, অনলাইনে কাজ দিয়ে দিলেন যে আচ্ছা ঠিক আছে বাচ্চারা করে আসবে। বাচ্চারা জানে, বাচ্চাদের কম্পিউটার আছে, বাচ্চাদের ফোন আছে, বাচ্চাদের তো গার্জিয়ানের কাছে ফোন, এইগুলি যে আমরা যদি দিয়ে দিই তাহলে বাচ্চারা কাজ করে নিয়ে আসছেন না। কাজ করে নিয়ে আসলে সেগুলি দেখার লোক নেই। জানেন এই সমস্ত সমস্যাগুলি হচ্ছে। তো এই সমস্ত কিছু দেখার জন্যে হেডমাস্টারমশাইদের অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল প্লে করতে হবে। এখন যেমন বিডিও সাহেবরা করেন, যেমন এসডিও সাহেবরা করেন অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, আর টিচাররা করবে, অ্যাসিস্ট্যান্ট টিচার একাডেমিকটা দেখবেন, আর হেডমাস্টারমশাইরা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবে। ঠিক আছে? তো এই রকম করে আপনি ঢেলে সাজান, দেখুন আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা অনেক ভালো হবে। আর রেসপন্সিবল করুন, আর দায়বদ্ধ করুন। আচ্ছা, সর্বশেষ আর একটা কথা বলি, মুখ্যমন্ত্রী যদি হন আপনি, তাহলে আমি দেখেছি আপনার একদিকে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি ফটো রয়েছে মাথার উপরে, আর আরেকদিকে আপনার আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। তাহলে এইটা আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে আমাদের অন্ততপক্ষে স্কুলের ক্ষেত্রে এটা চালু করে দিন না। বন্দে মাতরম যেমন চালু করে দিলেন, তেমনি বন্দে মাতরমের মতন শুধু তো একটা সার্কুলার, এটার জন্য তো বেশি কিছু খরচও হবে না, কিছুই হবে না। আপনি একটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি মাথার উপরে, প্রত্যেক হেডমাস্টারমশাই বা হেডমিস্ট্রেসের মাথার উপরে একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকবে এবং মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। এটা বাধ্যতামূলক করুন, তাহলে অন্ততপক্ষে ছবি দেওয়া ঠিক আছে স্যার মাথার উপরে আছে। তারপরে মেল করলে কোনো অ্যাকনলেজও করে না। এখন ইদানিং তো ডিআই অফিসে কোনো চিঠি পাঠালে তারা সইটাও করে দেয় না, কখনো শুধু রিসিভিংয়ে জমা করলে করে দেয়। আদারওয়াইজ কোনো আপনি মেল পাঠান, কোনো রেকগনিশন নেই যে হ্যাঁ আমি আপনার চিঠি পেয়েছি, তারপরে সেই অনুযায়ী অ্যাকশান, যোগাযোগ কিচ্ছু হচ্ছে না। তাহলে স্কুল শিক্ষা ব্যবস্থায় ডিআইদেরও আরও অ্যাক্টিভ করতে বলুন, আরও অ্যাক্টিভ হতে বলুন। তারপরে আরও স্টাফ দিন, আর সমস্ত প্রচুর আপনার যারা যে সমস্ত স্টাফ আর কি কন্ট্রাক্টরের অধীনে বা কন্ট্রাকচুয়াল টিচার রয়েছে, যারা সামান্য বেতনে কাজ করছে, তারাও ঘুষ নিচ্ছে। করাপশন একটা খুব বড় জিনিস, আপনি দেখবেন কখনো ভিতরে নিচ্ছে, কখনো বাইরে নিচ্ছে, কখনো নিচে এসে নিচ্ছে। তো এই ঘুষ নেওয়াটা, ঘুষ ছাড়া কোনো কাজ হবে না। ভিজিলেন্স করে দিন না, আপনি ভিজিলেন্স করে দিন, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। আপনি চালু করুন, সিস্টেম চালু করুন, এবং সেটাকে আপনি যদি দেশের জন্য চালু করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেব কেন করতে পারবেন না রাজ্যের করাপশন কমাতে? রাজ্যে আপনি মুখে বলে দিলেন আজকে করলো না, কালকে করলো না, দুদিন পরে আবার যা অভ্যাস তাই করবে। তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে গেলে ওই ঘুষ নেওয়াটা বন্ধ করুন টিচারদের কাছ থেকে। আমি দেখেছি প্রধান শিক্ষকরা গিয়ে পিওন, গ্রুপ ডি, যারা আবার যারা পার্মানেন্ট না, তাদের কাছে টাকা দিয়েছে, তাদের সাথে রাত্রিবেলা ফোনে কথা হচ্ছে। আমি জানি ওদের বেতন কম, ওদেরকে আপনি হয় পার্মানেন্ট করে দিন, আর না হলে একটা কাজ করুন, ওদেরকে ট্রেনিং দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিন বা অন্য কোনো কাজে লাগান, শুধু গ্রুপ ডির কাজ করবে। গ্রুপ ডি স্টাফ নেই, ক্লিনার নেই। ডিআই অফিসে, আমাদের দক্ষিণ 24 পরগনা ডিআই অফিসে কুকুর বসে থাকে উপরে, 5 তলায় গিয়ে দেখবেন কুকুরকে দেখেছি আমি। বসার জায়গা নিয়ে টিচাররা গিয়ে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কয়েকটা জায়গায় ইদানিং করেছে, তাও ফ্যান নেই, সাফিসিয়েন্ট ফ্যান নেই। প্রধান শিক্ষকরা যাচ্ছে বা টিচাররা যাচ্ছে, তাদের মাথায় তাদের ফ্যানও নেই, তাদের বসার জায়গাও নেই। তাহলে আপনি যে সমস্ত ডোল পলিটিক্স, আপনার সরকারও ডোল পলিটিক্স করছেন। আপনার সরকারও শুরুতে আসার জন্য হয়তো বলেছেন এবং আপনারা দিচ্ছেন টাকা, আপনাদের কাছে সাফিসিয়েন্ট টাকা আছে। ফান্ড রেইজ করুন, ফান্ড রেইজ করে খরচ করুন, ধার করে নয়।
আমাদের যখন সিপিএম সরকার যায় তখন 1,98,000 কোটি টাকা আমাদের ঋণ ছিল, সেটা 8 লক্ষ কোটির উপরে চলে গেছে। তাহলে ঋণ করে নয়, ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খেলে সেটা আপনার যে বুদ্ধিমত্তাটা তৈরি হবে, যা ব্রেন হবে, যা চাকরি পাবে, তারপরে ঋণ শোধ করো, সেটা আগে বলা হতো। কিন্তু এখন আর্ন করে স্পেন্ড করো, যেটা আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন। তো আমিও এটা চাইবো যে আমাদের দেশের যদি শিক্ষা ব্যবস্থাটা মেইন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে সমাজের প্রতিফলন, সমাজের আয়না। এই শিক্ষা ব্যবস্থাটা যদি এই ছেলেমেয়েরা এইসব যে উল্টো পাল্টায়, যে লাল চুল কানে দুল, এইসব ছেলেরা কেন এরকম করছে? কারণ তাদের পড়াশোনা নেই, তারা বিদ্যালয়ে আসে না, তারা ডিসিপ্লিন জানে না, তারা কম্পিউটার তারা জানে না, তারা আমাদের কনস্টিটিউশন জানে না, তারা আমাদের রাইট কী আছে সেইগুলি জানে না, আমাদের ডিউটিস কী আছে সেইগুলি জানে না। তাহলে এইসব এদের দিয়ে তো কাজ হবে না। আপনাকে করতে গেলে, আপনাকে ভালো করতে গেলে আপনাকে বেটার এডুকেশন দরকার। বেটার এডুকেশন পেতে গেলে বেটার মিনিস্ট্রি দরকার। বেটার মিনিস্ট্রি পেতে গেলে বেটার পার্সনকে খোঁজ করতে হবে। বেটার পার্সনকে খোঁজ করতে গেলে আপনি জানেন, আমি আপনাকে বললাম, মাননীয় স্বপন দাশগুপ্তাজি বেস্ট পার্সন আমার চোখে। যদি আপনাদের চোখে অন্য কেউ বেস্ট পার্সন এরকম থেকে থাকে, আপনারা দিতে পারেন। কিন্তু এতগুলি সমস্যা রয়েছে, আমার মনে হয় ইমিডিয়েটলি এগুলি উইদিন 6 মান্থস করুন। অন্ততপক্ষে স্কুলের পক্ষে সরকারের উকিল এইগুলি ইমিডিয়েটলি দিয়ে দিন। আর তারপর টিচার রিক্রুটমেন্টের জন্য আপনি দিয়ে দিন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিন। যেমন দিলীপ ঘোষ মহাশয় পঞ্চায়েত ডিপার্টমেন্টে সে 6,500 ভ্যাকান্সি ফিল আপ করার জন্য কিছু করুন। সরকার আপনার থাকবে। আর আপনার রাজনীতি করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, কারণ আপনি তো সকলের কাছে পৌঁছতে পারেননি নির্বাচনের আগে। হোয়ারেজ আপনাকে 45% লোক ভোট দিয়েছে, 46% না 45% লোক ভোট দিয়েছে। কেন? শুধু আপনাদের কাজের জন্য, আপনাদের প্রমিসের জন্য এবং আপনাদের ট্র্যাক রেকর্ডের জন্য। এমনিভাবে এইবারও আপনাদের কিচ্ছু করতে হবে না, দরকার নেই একে দেখে নেওয়া, ওকে দেখে নেওয়ার কিচ্ছু করার দরকার নেই। আপনি যেরকমভাবে করছেন সেরকমভাবে করুন, সাইলেন্টলি। আপনি যেমন বলেছেন যে কথা কম কাজ বেশি, এরকম কথা কম কাজ বেশি দিয়ে আপনি শুধু প্রমাণ করুন আপনার এক্সিস্টেন্সটা জাহির করে বলার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কারণ you are very much there. All India knows, India as a whole knows that you are the chief minister. So, and how tough you are, how tough you can be, and the policies you are taking, and the decisions you are taking, administrative decisions and other legal decisions. So আপনি যে ডিসিশনগুলি নিচ্ছেন, those are very praiseworthy. লোকে আপনাকে আশীর্বাদ করছে, ভালোবাসছে, দেখছে। সেম জিনিসটা করেছিল মমতা ব্যানার্জিকে। ধরে রাখতে হবে এইটা। আর আমি যেগুলি বললাম মাথায় রাখবেন, এই অনুরোধ করে আপনার কাছে শিক্ষা দপ্তরের হাল ফেরানোর জন্য আপনার কাছে আপাতত যেটুকু মনে হলো সেইটুকু আপনার কাছে জানালাম, আপনার কাছে বিনীত অনুরোধ করলাম। আপনি আশা করি আমার প্রার্থনা রাখবেন, আমার রাজ্যের ছেলেমেয়েদের উন্নতি করবেন। রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ আপনার হাতে, রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য, ভালোর জন্য দয়া করে করুন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি এখানে। ধন্যবাদ, নমস্কার।